হেই, কি অবস্থা সবার? 2024 সালের সেরা বাংলা সিনেমাগুলো যদি আলাদা করি, দেন এখানে বহু কষ্ট করেও 10টা সিনেমা আসে না। এবছরে ওটিটিতে 10 থেকে 15টা সিনেমা এসেছে এবং বড় পর্দায় সিনেমা এসেছে 50 থেকে 55টা। এই যে নাম্বারটা শুনে আপনার কাছে অনেক বেশি মনে হলেও এখান থেকে 10টা ভালো সিনেমা আলাদা করতে আমি হিমশিম খেয়েছি। ওয়েব ফিল্ম এবং মেইন স্ট্রিমের যে সিনেমাগুলো একদমই আলাদা করে দেখা হবে না। লিস্টের মধ্যে বড় পর্দায় যেসব সিনেমা এসেছে এবং ওটিটিতে যেসব সিনেমা এসেছে সব সিনেমাগুলোই থাকবে। এবং এখানে আর একটা দুঃখজনক ব্যাপার হলো এত সিনেমার মধ্যে 10টা সিনেমা তো আমি একদমই আলাদা করতে পারিনি। তার সাথে এই সিনেমাগুলোকেও 2024 সালের বেস্ট সিনেমা বলা যাচ্ছে না, বরঞ্চ আমি যদি গুড অ্যাটেম্প্ট বলি সেটা অনেক বেশি একুরেট হয়। লেটস সি যে 2024 সালের ভালো অ্যাটেম্প্টগুলো কি ছিল। প্রথমে যে সিনেমাটার নাম আসবে 36-24-36। প্রথমেই যে ব্যাপারটা বলতে হয় যে এই সিনেমাটা বড় পর্দায় এনজয় করার মতো কোনো সিনেমাই না, তবুও তারা জোর করে এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি দিয়েছে। এই ব্যাপারটা খুবই দুঃখজনক, কারণ এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে ওটিটিকে টার্গেট করে। প্রথমে সিনেমাটা পোস্টপোন করা হয়, পরে বড় পর্দায় রিলিজ দেওয়া হয়। সেখানে সিনেমার যারা মেকার আছে, নায়ক নায়িকা বা আরো যে লোকজন থাকে, তারা নিজেরাই সিনেমাটা দেখেছে, নিজেরাই ফেসবুকে পোস্ট করেছে। বাট অ্যাকচুয়ালি এটা একটা ওটিটির সিনেমা এবং ওটিটির সিনেমা হিসেবে আমি বলবো বেশ ভালো। এই সিনেমা নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না, বাট কারিনা কায়সার তিনি একজন সো কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বাট অভিনয়ে তিনি জাস্ট চমৎকার করেছে। আপনি এই ব্যাপারটা ফিল করতে পারবেন না যে এখানে তিনি অভিনেতা না, আই মিন প্রফেশনাল কোনো অভিনেত্রী না। এই ব্যাপারটা আপনি কখনো ফিলই করতে পারবেন না। তিনি তার চরিত্র খুবই ভালো পারফর্ম করেছে এবং এর যে টোটাল স্টোরিটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। যদিও বাংলাদেশি যে নাটকগুলো মুক্তি দেওয়া হয় সেখান থেকে একদমই আউট অফ দ্য বক্স যে কিছু সেটা না, বাট স্টিল ইট ওয়াজ গুড। নেক্সট হলো কাজল রেখা। এই সিনেমাটা আমার কাছে চমৎকার লেগেছে। গিয়াসউদ্দিন সেলিম অল্প বাজেটে চমৎকার গল্পের সিনেমা নির্মাণ করে। আমি জানি না যে বড় বাজেট পেলে তিনি কি একদমই এলোমেলো করে ফেলবে নাকি সেখান থেকে তিনি চমৎকার আউটপুট বের করে আনতে পারবে। তো এই সিনেমাটা নিয়ে আমার জাস্ট একটা আক্ষেপ, এই সিনেমাটা যদি ভালো একটা প্রোডাকশন হাউস থেকে আসতো, সিনেমাটার যে সেট ডিজাইন বলেন এসব ক্ষেত্রে আমরা অনেক পলিশড জিনিসপত্র দেখতে পেতাম। আমি জাস্ট এই সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটাই মিস করেছি। বাট সিনেমাটা আমার কাছে দারুণ লেগেছে। মন্দিরা চক্রবর্তীর অ্যাক্টিং ভালো লাগেনি, বাট অন্যদিকে সাদিয়া আয়মানের অ্যাক্টিং চমৎকার লেগেছে। একটা ছটফটে মেয়ে এবং বেশ কিছু ক্রিটিক্যাল মোমেন্টে তার যে অভিনয় সেটা ভালো ছিল। এই সিনেমাটা দেখার সময় আপনার বারবার এটা মনে হবে যে আমি পিওর একটা বাংলা সিনেমা দেখতেছি। এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি এই ব্যাপারটা কিন্তু খুঁজে পাবেন না যে আমাদের সিনেমার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ নেই, যেটা বলিউডে বা সাউথের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আছে। একটা সিনেমা দেখে বলা যায় যেটা একটা বলিউডের সিনেমা, বাট আপনি কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা এখনো বলতে পারবেন না, কারণ আমাদের সেরকম কোনো সিগনেচার তৈরি হয়নি। এবং এই সিনেমা দেখার সময় আমি বারবার এটা নিয়ে ভেবেছি যে এটার মাধ্যমে বাংলা সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ না তৈরি হলেও সিনেমাটা দেখে মনে হচ্ছে যে না, আমি একটা বাংলা সিনেমা দেখতেছি। নেক্সট যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো তুফান। ইয়েস, তুফান একদমই পারফেক্ট বা নিখুঁত কোনো সিনেমা না, তবে আমাদের এই ভাঙাচোরা ইন্ডাস্ট্রির জন্য আমাদের বেশ বড়সড় একটা পাওয়া ছিল তুফান। কারণ তুফান এই সিনেমাটা দেখে অনেকেই হয়তো অনেক রকম ক্রিটিসাইজ করতে পারে, বাট সিনেমাটার মাধ্যমে রায়হান রাফি কিন্তু অনেক ব্যাপার প্রমাণ করে দিয়েছে যে অল্প বাজেটেও কিন্তু ভালো লুক অ্যান্ড ফিলের সিনেমা নির্মাণ করা যায়। অন্যদিকে রায়হান রাফি এখানে শাকিব খানকে যত স্টাইলিস্ট ওয়েতে বা যত চমৎকার ভাবে দেখিয়েছে, এই ব্যাপারটা এর আগে কোনো সিনেমায় কিন্তু দেখা যায়নি। তাকে যে একটা ভয়ানক লুকে তিনি প্রেজেন্ট করেছেন, এই ব্যাপারটাও বেশ পজিটিভ ভাবে আমি দেখতেছি। ইভেন এই সিনেমাটা যে পরিমাণ ইনকাম করেছে সেটা কিন্তু বাংলাদেশি হলের জন্য বলেন বা এই সিনেমার যে মেকার প্যানেল তাদের জন্য বেশ খুশির একটা সংবাদ, কারণ ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য এরকম বহু সিনেমা কিন্তু আমাদের সফল হওয়ার দরকার, কারণ সিনেমা এবং বিজনেস এই দুইটা কিন্তু সাইড বাই সাইড চলে। সুতরাং একটা ইন্ডাস্ট্রিকে টিকে থাকতে হলে বহু সিনেমা কিন্তু সাকসেসফুল হতে হয়, বাট সেদিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। বাট এই সিনেমাটা অনেক ইনকাম করেছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বেশ ভালো একটা পাওয়া ছিল। তো আমি এক্সপেক্ট করব পরবর্তী পার্টে এই সিনেমার যে সকল ভুল ছিল সেই ভুলগুলো পরিচালক শুধরে নেবে। নেক্সট হলো কাছের মানুষ দূরে থুইয়া। এইটা চরকিতে এসেছে। তো এই সিনেমাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের যে ড্রব্যাক গুলো সেটা দেখানো হচ্ছে, ভালো দিক খারাপ দিক দুইটাই দেখানো হচ্ছে। এবং এখানে অ্যাগেইন প্রীতম হাসান কিন্তু একদমই প্রফেশনাল কোনো অ্যাক্টর না, তিনি টুকটাক কিছু নাটক শর্ট ফিল্মে অ্যাক্টিং করেছে, বাট এখানে তিনি ছিল খুবই সাবলীল। অন্যদিকে তাসনিয়া ফারিন তিনিও বেশ ভালো করেছে এবং এই সিনেমার যে গানগুলো ব্যাপক হয়েছে। আমি যদি আলাদা করে ওটিটির সিনেমাগুলো নিয়ে কথা বলতাম, দেন এই সিনেমাটা একদমই নাম্বার 1-এ রাখতাম। পরবর্তী এবং সর্বশেষ যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো রাজকুমার। ইয়েস, এই সিনেমা নিয়ে আমার একদমই কোনো এক্সপেকটেশন ছিল না, বাট সিনেমাটায় শাকিব খান জাস্ট আমার চিন্তা ভাবনাই বদলে দিয়েছে। রাজকুমার মুক্তির আগে এই সিনেমার যে মেকার প্যানেল তারা কিন্তু প্রফেশনালিজমের ব্যাপারটা একদমই কন্ট্রোল করতে পারেনি এবং এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে। বাট অ্যাজ এ সিনেমা রাজকুমার বেশ ভালো একটা সিনেমা এবং বিশেষ করে শাকিব খান তিনি যে পারফরমেন্স এখানে দিয়েছে, শুধুমাত্র পারফরমেন্স দেখার জন্য
জন্য হলেও আমি বলবো সিনেমাটা আপনার ট্রাই করা উচিত। এখন এই সিনেমাটা কি একদমই পারফেক্ট বা ফাটাফাটি সিনেমা না, এই সিনেমারও কিন্তু বেশ কিছু ড্রব্যাক থেকে যায়, বাট স্টিল ইট ওয়াজ গুড। এবং যে ব্যাপারটা আমি অ্যাড করতে চাইবো এই সিনেমাটার ক্ষেত্রে সেটা হলো এই সিনেমা দেখার সময় আপনি বারবার এটা নিয়ে ভাববেন যে এখানে যে অ্যাকচুয়াল স্টোরিটা ছিল, পরিচালক যদি অ্যাকচুয়াল গল্প নিয়ে সামনে আগাতো সেখানে হয়তো কমার্শিয়াল কোনো টাচ থাকতো না, বাট পরিচালক কিন্তু তার কাজের ব্যাপারে একদমই সৎ থাকতে পারতো, একদমই অনেস্ট থাকতে পারতো। বাট শাকিব খানের সিনেমাগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম এই সমস্যা আপনি খেয়াল করবেন যে গল্পের সাথে সিনেমাটাকে কমার্শিয়াল করার জন্য অনেক ব্যাপার টানা হয়। সেটা হতে পারে সুরসুরি দেওয়ার মতো কমেডি, অথবা হতে পারে একটা গান, সেটার কোয়ালিটি যতই বাজে হোক। তো শাকিব যে ফ্যান আছে তাদেরকে টানার জন্য মূলত এই কাজগুলো করা হয়। বাট পার্সোনালি আমি এই ব্যাপারটা একদমই পছন্দ করি না। আপনার যে গল্প, আপনি জাস্ট গল্পটা বলেন তার মাধ্যমে, দ্যাটস ইট। এখানে কিন্তু এই ব্যাপারটা করা হয়েছে বিধায় সিনেমার প্রথম হাফ আপনাকে খুবই বিরক্ত করতে পারে, বাট স্টিল আমি বলবো ইউ শুড ট্রাই দিস অন। তো এই ছিল 2024 সালে দেখা আমার সেরা সিনেমাগুলো। আরো একুরেট ভাবে যদি বলি দেন এগুলো ছিল ভালো অ্যাটেম্প্ট। তো এই সিনেমাগুলো নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অথবা আপনি পার্সোনালি যে সিনেমাগুলো দেখেছেন আপনি চাইলে আপনার একটা লিস্ট কমেন্টে আমাকে জানাতে পারেন, এর মাধ্যমে অন্য দর্শক সেই লিস্ট অনুযায়ী সিনেমাগুলো দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এখনো আমার রোস্টিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন দেন অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। জাহিদ ব্রোতে ভিডিও আসবে 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ। যদি সিনেব্রোসে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দেন আমি বলবো এখনই করেন, এখনই। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন ভালো থাকবেন, টাটা।